দেখো, প্রথমে হচ্ছে স্টেট অ্যান্ড প্রুভ কেলভিনস থিওরেম অফ মিনিমাম কাইনেটিক এনার্জি। আমরা জানি কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি কোন একটা কন্টিনিউয়াম মেকানিক্স এর ক্ষেত্রে কখন মিনিমাম হবে, তার একটা থিওরেম আছে যার নাম হচ্ছে কেলভিনস থিওরেম অফ মিনিমাম কাইনেটিক এনার্জি। স্টেটমেন্টটা দেখো, the irrotational motion of a liquid occupying a simply connected region has less kinetic energy than any other motion consisting with the same normal velocity of the boundary. আবার স্টেটমেন্টটা পড়ো। The irrotational motion of a liquid, আমরা জানি যে কোন একটা লিকুইড তার মোশন রোটেশনাল হতে পারে, ইরোটেশনাল হতে পারে। এখন রোটেশনাল আর ইরোটেশনাল এর ক্ষেত্রে এইখানে একটা থিওরেম যে কাইনেটিক এনার্জি রিলেটেড, যে ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জিটা হচ্ছে মিনিমাম, ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হচ্ছে মিনিমাম। অবশ্যই এক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন বা ফ্লুইড পার্টিকেল গুলো একই হতে হবে। প্রথমে আমি তোমাদের থিওরেমটা প্রমাণ করব, তারপর প্র্যাকটিক্যালি কি করে বুঝবে যে ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি মিনিমাম, সেটাও আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাবো। ধরো T0 be the kinetic energy of the irrotational motion. আমি মোশনটা যখন ইরোটেশনাল তখন সেই কন্টিনিউয়ামটার কাইনেটিক এনার্জি নিচ্ছি T0। আচ্ছা, এবারে এর সঙ্গে আমি ধরেছি কি ফাই হচ্ছে ভেলোসিটি পোটেনশিয়াল, তাহলে ফাই যদি ভেলোসিটি পোটেনশিয়াল হয় তাহলে আমরা জানি কম্পোনেন্ট কি হয়, মাইনাস ডেল ফাই ডেল এক্স মাইনাস ডেল ফাই ডেল ওয়াই মাইনাস ডেল ফাই ডেল জেড, এগুলো ভেলোসিটি কম্পোনেন্ট হয়। সেইগুলোকে দেখো এখানে u0 v0 w0 দিয়ে ডিনোট করা হয়েছে। u0 v0 w0 দিয়ে ভেলোসিটি কম্পোনেন্ট ডিনোট করা হয়েছে। তার মানে u0 সমান কত হচ্ছে বলো, মাইনাস ডেল ফাই ডেল এক্স, v0 সমান মাইনাস ডেল ফাই ডেল ওয়াই, আর w0 সমান মাইনাস ডেল ফাই ডেল জেড। 1 নম্বর ইকুয়েশন নাম দেওয়া হয়েছে। আবার ফাইটা আমরা জানি আগে প্রমাণ হয়েছিল যে ন্যাবলা স্কয়ার ফাই সমান 0, ন্যাবলা স্কয়ার ফাই সমান 0, ফাইটা স্যাটিসফাই ল্যাপ্লাস ইকুয়েশন। এটা কোথা থেকে হয়, ন্যাবলা স্কয়ার ফাই সমান 0, কেউ বলতে পারবে? মোশনটা যেহেতু ইরোটেশনাল তাহলে f ইকুয়াল টু 0, আবার f সমান না হয়নি বলতে পারলে না।
আমার ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে বা ইনভিসিড ফ্লুইডের ক্ষেত্রে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা কত বলো? ইকুয়েশন অফ কন্টিনিউটি কত? যদি ইউ ভি ডাব্লিউ ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, বলো বলো। জিরো। হ্যাঁ, তারপরে ডেল ইউ ডেল এক্স প্লাস সমান ডেল ওয়াই এক্স ফাই মানে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড সমান 0, তাই তো? তা ডেল ইউ ডেল এক্স করলে কত হচ্ছে? ডেল ইউ ডেল এক্স যখন করছো তখন তো ডেল টু ডেল ফাই ডেল, স্কয়ার। হ্যাঁ, ডেল টু ফাই ডেল এক্স টু প্লাস কত হবে? ডেল ডেল টু ফাই ডেল ওয়াই। ইকুয়াল টু জিরো। ঠিক। হ্যাঁ, তার মানে ন্যাবলা স্কয়ার ফাই সমান 0। ন্যাবলা স্কয়ার মানে কি? ন্যাবলা মানে কি? ন্যাবলা তো ল্যাপ্লাসিয়ান অপারেটর। ন্যাবলা স্কয়ারটা ল্যাপ্লাসিয়ান অপারেটর বলে, এবং ন্যাবলা স্কয়ার সমান কত? ডেল টু বাই ডেল এক্স টু প্লাস ডেল টু বাই ডেল ওয়াই টু প্লাস ডেল টু বাই ডেল জেড টু। এগুলো বারবার করেছি। ওকে, নেক্সটে চলে এসো। এবার আমি ধরছি কি যে এলিমেন্টটা আউটওয়ার্ড নরমালের, এবারে দেখো যে ফ্লুইড ফ্লোটা হচ্ছে তার একটা বাউন্ডারি আছে, যে ফ্লুইড ফ্লোটা হচ্ছে তার তো একটা বাউন্ডারি থাকবে, সেটা হচ্ছে ডিএস নেওয়া হয়েছে। এই যে ডিএস দিয়ে ডিএস একটা এলিমেন্টারি আর্ক লেন্থ নেওয়া হয়েছে। ডিএস একটা এলিমেন্টারি আর্ক লেন্থ কনসিডার করছি সোজা কথা ফ্লুইডের মধ্যে একটা কার্ভ কনসিডার করছি, সেই কার্ভের মধ্যে ডিএস একটা ক্ষুদ্র আর্ক কল্পনা করছি, সেই ডিএস এ কোনো একটা পয়েন্টে ভেলোসিটি কিউ ধরছি, ডিএস এর ভিতরে একটা পয়েন্ট ধরছি পি, সেই পি পয়েন্টে ভেলোসিটি কিউ ধরছি, আর সেই পি পয়েন্টে ইউনিট আউটওয়ার্ড নরমাল ভেক্টর ধরছি স্মল এন ভেক্টর ইউনিট আউটওয়ার্ড নরমাল। তাহলে কি করলাম যে ফাই ভেলোসিটি পোটেনশিয়াল ধরে ইউ ভি ইউ0 ভি0 ডাব্লিউ0 ভেলোসিটি কম্পোনেন্ট ধরলাম ই রোটেশনাল মোশনের ক্ষেত্রে, আর একটা এলিমেন্টারি আর্ক লেন্থ ডিএস কনসিডার করে ইউনিট আউটওয়ার্ড নরমাল ভেক্টর এন নিলাম। তারপরে কি হলো? তাহলে আমার যদি বলি ফ্লুইডটার নরমাল ভেলোসিটি কম্পোনেন্ট কত, ফ্লুইডটার নরমাল ভেলোসিটি কম্পোনেন্ট কত হবে? নরমাল ভেলোসিটি কম্পোনেন্ট ফ্লুইডটার নরমাল ভেলোসিটি কম্পোনেন্ট কত হবে? ফ্লুইডটার নরমাল ভেলোসিটি কম্পোনেন্ট কত হবে? আমি যদি বলি কোন একটা পয়েন্টে ফ্লুইডের ভেলোসিটি কিউ, কোন একটা পয়েন্টে ফ্লুইডের ভেলোসিটি কিউ, স্মল কিউ ভেক্টর, সেই পয়েন্টে আমি একটা আউটওয়ার্ড নরমাল নিলাম স্মল এন ভেক্টর। তাহলে আমি যদি বলি ভেলোসিটি কম্পোনেন্ট নরমাল কম্পোনেন্ট কত হবে? ভেলোসিটি কম্পোনেন্ট নরমাল কম্পোনেন্ট কত হবে? কেউ অ্যান্সার দাও। ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিওর যে গুণফলগুলো এভাবে আসে। সিম্পল অ্যান্সার কেন দিতে পারছো না? এনটাকে নিয়েছি ইউনিট আউটওয়ার্ড নরমাল ভেক্টর, তাহলে তো সিম্পল অ্যান্সার হচ্ছে কিউ ডট এন। তবে কিউ ডট এন কিউ ডট এন হবে। হ্যাঁ, কিউ ডট এন। হ্যাঁ। তাহলে এটা এত দেরি হচ্ছে কেন? আগে ঠিক বলেছেন তো। হ্যাঁ, তাহলে কিউ ডট এন হবে। তাহলে এখানে আমার কিউ ভেলোসিটি কম্পোনেন্ট কি নিয়েছে ইউ0 ভি0 ডাব্লিউ0, আর এন হচ্ছে এলিমেন্ট কম্পোনেন্ট। তাহলে তো দেখতেই পাচ্ছ 3 নম্বর ইকুয়েশন, যে the normal velocity component is given by normal velocity component কে ডিনোট করা হচ্ছে v সমান l u0 প্লাস m v0 প্লাস m w। এটা হচ্ছে নরমাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এইবার আমি যখন ফ্লুইড ফ্লোটা যখন নট ইরোটেশনাল, আমি এই সব জিনিসগুলো কিন্তু
ফ্লুইড ফ্লোটাকে ইরোটেশনাল কনসিডার করে ধরলাম। এবার আমি ধরছি ফ্লুইড ফ্লোটা নট ইরোটেশনাল, তার মানে সোজা কথা রোটেশনাল। সেই ক্ষেত্রে যদি কি ধরছি, T1 with the kinetic energy, T1 with the kinetic energy, আর ওই যে পয়েন্টে আগে ভেলোসিটি ছিল, যে পয়েন্টে আগে ভেলোসিটি ছিল u0 v0 w0, মানে ভেলোসিটি কম্পোনেন্ট ছিল u v0 v0 w0, যখন মোশনটা ইরোটেশনাল ছিল। এখন মোশনটা যখন নট ইরোটেশনাল, তখন সেই পয়েন্টে কি ভেলোসিটি সেম থাকবে? না, আলাদা হয়। সেই পয়েন্টে ভেলোসিটি সেম থাকবে না, আর সেই জন্য তার কম্পোনেন্ট কত ধরেছি বলো, u1 v1 w1। কিন্তু সেই পয়েন্টে নর্মাল ভেক্টর এনটা তো সেম থাকবে, এনটা তো স্মল এন হ্যাঁ, ভেক্টর, থাকবে। সেটা তো সেম থাকবে, তার সঙ্গে তো ফ্লুইড মোশনের কোনো সম্পর্ক নেই। স্যার ওই নর্মালটা যেটা মানে কনসিডার করি ইউনিক, হ্যাঁ। মানে ওটা ইউনিকলি ডিফাইন্ড তো, অবশ্যই অবশ্যই। মানে তাই জন্যই এনটা চেঞ্জ হয় না পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে ভাব। তাহলে সেই পয়েন্টে ভেলোসিটি কম্পোনেন্ট, আবারও এখানে ভি লেখা হয়েছে, ভি লেখাটা ঠিক হয়নি, কারণ 3 নম্বর ইকুয়েশনে নর্মাল ভেলোসিটি কম্পোনেন্ট দেখো ভি দিয়ে ডিনোট করেছি, আবার এইখানেও আবার নর্মাল ভেলোসিটি কম্পোনেন্ট ভি দিয়ে ডিনোট করেছি, এই নোটেশনটা ঠিক হয়নি 4 নম্বর ইকুয়েশনে। কিন্তু এল এটা মানটা কত হবে, এল u1 প্লাস এম v1 প্লাস এন w। তুমি এই 4 নম্বর ইকুয়েশনে বাঁ দিকে ভি না লিখে ভি বার বলে দিতে পারো। 4 নম্বর ইকুয়েশনে ভি না লিখে ভি বার বলে দেবে, ভি বার। এবারে ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা কি বলতে পারবো, আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে u1 v1 w1 ভেলোসিটি কম্পোনেন্ট, তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে del u1 del x প্লাস del v1 del y প্লাস del w1 del x সমান 0। 5 নম্বর ইকুয়েশন বুঝতে কোনো অসুবিধা নেই। এইবারে তাহলে ফ্লুইড ভেলোসিটি কম্পোনেন্ট কোন একটা পয়েন্টে ইরোটেশনাল যখন, তখন u0 v0 w0, নট ইরোটেশনাল সেক্ষেত্রে u1 v1 w1। এখন u1 মাইনাস u0 v1 মাইনাস v0 w1 মাইনাস w0, একে সিম্পলি ডিনোট করা হচ্ছে u/v/w, স্মল ইউ স্মল ভি স্মল w। এই একটা জিনিস খুব খেয়াল রাখবে, ভি একবার ভেলোসিটি বলেছে, এখানটা 3 নম্বর ইকুয়েশনের বাঁ দিকে দেখো ভি আছে, মোটা করে ক্যাপিটাল ভি লিখবে। 3 নম্বর ইকুয়েশনের বাঁ দিকে একটা ভি আছে, ওটা মোটা করে ভি লিখবে। 4 নম্বর ইকুয়েশনের বাঁ দিকে যে ভি আছে সেটা ভি বার করবে, কারণ এখানে দেখো আরেকটা স্মল ভি ডিনোট করা হয়েছে v1 মাইনাস v0। তাহলে lu প্লাস mv প্লাস nw সমান কি হবে, lu প্লাস mv প্লাস nw সমান কি হবে, ক্যাপিটাল ভি মাইনাস ভি বার। আচ্ছা, এইবার এইখানটা দেখো ক্যাপিটাল ভি মাইনাস ভি বার দাঁড়ালো, কিন্তু কি বলা আছে, স্টেটমেন্টটাই কি বলা আছে দেখো, the irrotational motion of a liquid occupying a symptic of kinetic region has less kinetic energy than any other motion consisting with the same normal velocity of the boundary, consisting of the same normal velocity of the boundary। তার মানে আমার থিওরেমের স্টেটমেন্টে কি বলা আছে, 3 নম্বর ইকুয়েশনের বাঁ দিকটাকে ভি দিয়ে ডিনোট করেছিলাম, 4 নম্বর ইকুয়েশনের বাঁ দিকটাকে যদিও এখানে ভি করা আছে, কিন্তু আমি তোমাকে ভি বার বলছিলাম। কেন বলছিলাম, যাতে পরিষ্কার বুঝতে পারো যে আমার থিওরেমের স্টেটমেন্টে দেওয়া আছে ভি সমান ভি বার, ভি সমান ভি বার। এই যে বলেছে কি বলেছে, সেম নরমাল। তাহলে এইখানটাতে তুমি যদি 4 নম্বর ইকুয়েশনের বাঁ দিকটাতে ভি বার দাও, তাহলে দেন lu প্লাস mv প্লাস nw সমান v মাইনাস v বার, এটা হবে যে সমান 0 দেবে, ব্র্যাকেটে লিখবে যেহেতু v সমান v বার, ব্র্যাকেটে লিখবে যেহেতু v সমান v বার, কারণ ইট ইজ গিভেন দ্যাট
same normal component of velocity. আচ্ছা, তাহলে প্রথম লাইনটা বুঝতে পারলে LU প্লাস MV প্লাস NW কেন 0 হচ্ছে বুঝতে পারলে, yes or no? হ্যাঁ গো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, এবার বলো তো এই লাইনটা কেন লেখা আছে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড সমান 0? এই লাইনটা কেন লেখা আছে বলো? ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাই। ইকুয়েশন অফ কন্টিনিউটি, কারণ ইউ সমান কি ধরেছো? আরে ইউ সমান তো u1 মাইনাস u0 ধরেছো, ইউ সমান u1 মাইনাস u0, তাহলে u1 w1 এই যে সবই তো এই u1 u0 এর সবই তো ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাই করে। তার মানে ডেল ইউ ডেল এক্স মানে ডেল u1 মাইনাস ডেল ইকুয়েশন অফ কন্টিনিউটি দুটো ক্ষেত্রে। এবার কাইনেটিক এনার্জি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি কাইনেটিক এনার্জি, আমার যদি UVW এর রেসপেক্টে UVW এই ভেলোসিটির রেসপেক্টে কাইনেটিক এনার্জি যদি ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, তাহলে টি সমান কত হবে? ফ্লুইড ডেনসিটি যদি রো ধরি, হাফ রো ট্রিপল ইন্টিগ্রেশন টাও, ট্রিপল ইন্টিগ্রেশন লিখে, এটা টাও মানে বোঝাচ্ছে কন্টিনিয়ামটা যে ভলিউমের মধ্যে কনসিডার করছে। টি সমান হাফ রো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার ডি সাই বা ডি টাউ। এটা তো কোন একটা পোরশন তোমাকে নিতে হবে, যে পোরশনটা নিচ্ছ সেটা হচ্ছে টাউ পোরশন। টাউ পোরশন মানে ভলিউম যেটাকে বলে। আর এখানে ভলিউমকে ভি দিয়ে ডিনোট না করে, কারণ ভি অনেক জায়গায় কাজে লাগানো হচ্ছে, ভি এর এত গুরুত্ব, ভি ভেলোসিটি কম্পোনেন্ট, ভি আবার সেই পোটেনশিয়াল এনার্জিকেও ভি দিয়ে ডিনোট করা হয়, করেছে তো ছোটবেলায়, পোটেনশিয়াল এনার্জি ভি। তাহলে টাউ সমান হাফ, এটা টি সমান। এইবার T1 কত? কাইনেটিক এনার্জি T1 টা ভেলোসিটি কম্পোনেন্ট V1 V1 W1 এর রেসপেক্টে T1 সমান হাফ রো টাউ অফ দিস কোয়ান্টিটি T1 স্কয়ার প্লাস P স্কয়ার প্লাস W স্কয়ার। মানে স্যার থিটা হচ্ছে ই রোটেশনাল মোশনের ক্ষেত্রে কিউ1 হচ্ছে রোটেশনাল মোশন। হ্যাঁ, আচ্ছা, মানে আপনি দেখাবেন হচ্ছে থিটা কোনোভাবে কিউ1 এর চেয়ে ছোট। ইয়েস, তাহলে হাফ রো সমান U1 U2 মানলো বসে যে দেখো U প্লাস U0 স্কয়ার প্লাস V প্লাস V0 স্কয়ার প্লাস W প্লাস W স্কয়ার এটা খুব সিম্পল ক্যালকুলেশন। এবারে তুমি যখন U প্লাস U0 স্কয়ার কে ভাঙবে, V প্লাস V0 স্কয়ার কে ভাঙবে, তাহলে প্রথমে U স্কয়ার দেখো, দেখো U স্কয়ার আসবে প্লাস V স্কয়ার আসবে প্লাস W স্কয়ার আসবে, তার জন্য ক্যাপিটাল T কাইনেটিক এনার্জি পেয়ে যাবো। আর একটা পাবো U0 স্কয়ার প্লাস V0 স্কয়ার প্লাস W0 স্কয়ার পাবো, তার জন্য T0 পেয়ে যাবো। আর বাকিটা প্লাস, এটা কিছু নয় কাটা, এটা এফ নয়, স্মল এফ নয়, এটা কিচ্ছু নয়, এটা কাটা, বাকিটা প্লাস এই যে হাফ ছিল হাফের সঙ্গে 2 গুণ করে কেটে যাবে, U0 প্লাস V0 প্লাস W দিটাও। 6 নাম্বারটা বুঝলে কিনা বলো? বুঝতে পেরেছি। বুঝলে কিনা বলো? বুঝেছো? জোর করে বুঝবে না, জোর করে বুঝবে না। হ্যাঁ বুঝেছি, ওই স্কোয়ার করে 2 এর পার্ট গুলো ওইভাবে লেখা হয়েছে। স্কোয়ারের পার্ট গুলো ফেলে 2 এর পার্ট গুলো ওইভাবে লেখা হয়েছে, 2টা হাফ হাফ কেটে গেছে, বিটা তো ওই এ বি আকারে ওইভাবে লেখা আছে। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার ওই কথা স্যার রো হবে না? হ্যাঁ রো হবে, ঠিক বলেছো। এটা যেটা কাটা এফ নয়, এটা রো, স্মল রো, ভেরি গুড, এটা রো প্লাস রো ইনটু এইটা প্লাস রো, রোটাকে স্মল এফ এর মতন হয়ে গেছে, রো রো ইনটু দিস কোয়ান্টিটি। 6 নম্বর ইকুয়েশনটা ঠিক করে নাও, রো হবে। এবার দেখো 6 নম্বর ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়,
6 নম্বর ইকুয়েশনটাকে, এই যে ইকুয়েশন নাম্বার 6 এর এই লাস্টের যে টার্মটা আছে, নাও দ্য ইন্টিগ্রাল, নাও দ্য লাস্ট টার্ম of the integral given by 6, এটা হবে now the last term of the integral given by 6, এটা হবে, হ্যাঁ, can be written বলে, দেখো এই যে এই জায়গাটা আছে আমার u0 সমান কত, মাইনাস ডেল ফাই ডেল এক্স, v0 সমান মাইনাস ডেল ফাই ডেল ওয়াই, w0 সমান মাইনাস ডেল ফাই ডেল জেড। সেই 1 নম্বর ইকুয়েশনটা কাজে লাগিয়ে মাইনাসটা কমন নিয়ে এরকম লেখা যাচ্ছে। এবার এইটাকে ডিডি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড করে লিখেছি, লাইনটা এক্সট্রা টার্মটাকে বিয়োগ দিয়ে দিয়েছি, এই যে এক্সট্রা টার্মটাকে বিয়োগ দিয়ে দিয়েছি, কারণ তোমার শুধু শুধু তো ডেল ফাই ডেল এক্স এর উপর ডেরিভেটিভ ছিল, ফাই এর উপর ডেরিভেটিভ ছিল, কিন্তু এখানে তুমি ডেল ইউ ডেল এক্স করছো, তারপর ডেল ভি ডেল ওয়াই করছো, ডেল ডাব্লিউ ডেল জেড এক্সট্রা টার্ম, সেইগুলোকে এই যে এখানে বিয়োগ করে দিচ্ছি, যেহেতু এখানে মাইনাস আছে তাই যোগ হয়ে গেছে, মাইনাস আছে বলে যোগ হয়ে গেছে। কিন্তু আমরা জানি ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড সমান 0, কন্টিনিউটি ইকুয়েশন থেকে, কন্টিনিউটি ইকুয়েশন থেকে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড সমান 0, তাহলে এই যে লাস্ট টার্মটা ফের 0 হয়ে গেল, লাস্ট টার্মটা ফের 0 হয়ে গেল, দিয়ে তোমার সিম্পলি পড়ে গেল ডেল ডেল এক্স অফ ইউ ফাই প্লাস ডেল ডেল ওয়াই অফ ইউ ফাই প্লাস ডেল ডেল ডাব্লিউ অফ ইউ ফাই। এই পর্যন্ত বলো কোনখানটা অসুবিধা হচ্ছে, কোনখানটা অসুবিধা হচ্ছে বলো। স্যার এমনি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি, কিন্তু একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। তো বলছি T0 টা দিয়ে মানে ডিনোট কি করছি? T0 দিয়ে হ্যাঁ, মানে T0 কি কোনো সিগনিফিকেন্স আছে? মোশনটা যখন, না মোশনটা যখন ই রোটেশনাল, মোশনটা যখন ই রোটেশনাল তখন হচ্ছে কাইনেটিক এনার্জি T0, আর মোশনটা হচ্ছে যখন নট ই রোটেশনাল, মোশনটা যখন নট ই রোটেশনাল তখন কাইনেটিক এনার্জি হচ্ছে T1। তাহলে ক্যাপিটাল টি কি, এখানে দেখো আমি যদি বলি যে দুটো ভেলোসিটি কম্পোনেন্ট যদি বিয়োগ করি, দুটো ভেলোসিটি কম্পোনেন্ট যদি বিয়োগ করি, মানে এখানে যেটা করা হয়েছে u1 মাইনাস u0, v1 মাইনাস v0, w1 মাইনাস w0, সেটা তো ভেলোসিটি কম্পোনেন্ট রিপ্রেজেন্ট করবে, তাদের এখানে u v w দিয়ে ডিনোট করেছি, u v w, স্মল u স্মল v স্মল w, তাহলে তারাও একটা ফ্লুইডের ভেলোসিটি কম্পোনেন্ট রিপ্রেজেন্ট করবে, তাহলে তারা যে কাইনেটিক এনার্জি দেবে সেটাকে ডিনোট করা হয়েছে ক্যাপিটাল টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে, মানে ওদের ডিফারেন্সটা, হ্যাঁ ভেলোসিটি ডিফারেন্সটা ওইভাবে কাইনেটিক এনার্জি, হ্যাঁ ওইভাবে লেখা, ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। আচ্ছা এবার দেখো কেন দেখানো হচ্ছে সেটা এক্ষুনি বুঝতে পারবে, যে এবারে ধরো এটাকে গস ডাইভারজেন্স থিওরেম দিয়ে এইটা লেখা যাবে, গস ডাইভারজেন্স থিওরেম দিয়ে এই যে ফাই অফ এল ইউ প্লাস এটা লেখা যাবে, গস ডাইভারজেন্স থিওরেম, এটা ডবল ইন্টিগ্রেশন আপ করবে, এবং এল ইউ প্লাস এম ভি প্লাস ডাব্লিউ সমান 0, এল ইউ প্লাস এম ভি প্লাস এন ডাব্লিউ সমান 0, গোটা রেজাল্টটা 0 পেয়ে গেলাম, গোটা রেজাল্টটা 0 পেয়ে গেলাম। তাহলে কি দাঁড়ালো, T1 সমান T প্লাস T0, এখানে সব পজিটিভ কোয়ান্টিটি, T1 হচ্ছে পজিটিভ, কাইনেটিক এনার্জি মানে তো পজিটিভ কোয়ান্টিটি, কাইনেটিক এনার্জি কোন নেগেটিভ হয় না, T1 টা পজিটিভ, T টা পজিটিভ, T0 টা পজিটিভ, তাহলে এইখানে যেহেতু T1 সমান T প্লাস T0, obviously T1 greater than T0, hence the theorem, hence the theorem। আর কিছু জিজ্ঞাসা করার আছে? খুব সহজভাবে প্রমাণ করা আছে, এই প্রমাণটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে করা আছে, বলেছিলাম ঘুরিয়ে ফিরিয়ে এমন করেছে দেখবে না, তোমার স্টাডি মেটারি বা তোমার ইয়েতেই দেখবে বিভিন্ন বইতে, ঘুরিয়ে ফিরিয়ে যত রকম জটিল করা যায় সেরকম ভাবেই করা আছে। স্যার আর একটা এমনি প্রশ্ন করছি, হ্যাঁ বলছি যে কন্টিনিউয়াম মানে এই
জায়গাটার উপর কোনো বই হুম হুম সাজেস্ট করা যাবে? অবশ্যই আমাদের তো স্টাডি মেটেরিয়াল মানে দিচ্ছেই না, মানে না না বই সাজেস্ট করে দিচ্ছি। তুমি সবচেয়ে সহজ বই, আচ্ছা আমি প্রথম পেজটা ইয়ে করে পাঠিয়ে দেবো। আচ্ছা বলে দিচ্ছি, লিখে নাও। তাহলে বলুন, লিখে নিন। বলে দিচ্ছি, লিখে নাও। প্রচুর এক্সাম্পল পাবে, প্রচুর এক্সাম্পল পাবে। দেখো, ফ্লুইড ডিনামিক্স এন্ড অ্যাডভান্স হাইড্রোডিনামিক্স, ফ্লুইড ডিনামিক্স and advanced hydrodynamics. Fluid dynamics and advanced hydrodynamics. অথর হচ্ছে ডক্টর জে কে গোয়েল, ডক্টর জে ফুল স্টপ কে ফুল স্টপ গোয়েল, GOYAL, ডক্টর জে কে গোয়েল। আর একটা অথর হচ্ছে KP গুপ্তা, কে ফুল স্টপ পি ফুল স্টপ গুপ্তা। এই বইটা কিনবে, পেজ দেবে, প্রচুর পেয়ে যাবে। সব প্রবলেম, অসব প্রবলেম আছে, প্রচুর জিনিস আছে। এইটুকুনি বলতেই হবে না পাবলিকেশন বলতে হবে? ওই তো প্রগতি প্রকাশন, এটা প্রগতি প্রকাশন, হ্যাঁ প্রগতি, প্রগতি প্রকাশন। খুলো না, নেটে সার্চ করলে পেয়ে যাবে, নেটে সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা এবার আমাকে বলো তো, এই যে থিওরেমটা পড়লে, এই থিওরেমটা কি বললো? ই রোটেশনাল মোশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি সবচেয়ে কম, সেটাই থিওরেমে প্রমাণ হলো। এখন বাস্তবে কি করে বুঝবে, প্র্যাকটিক্যালি কি করে বুঝবে, এটা আমাকে কেউ বোঝাতে পারবে এই থিওরিটা প্র্যাকটিক্যালি? মনে ওড়িশার সমুদ্রের জাহাজে যদি জাহাজ যায় সমুদ্রের জলে, ওটা যদি রোটেশন না হয় তাহলে তো কোনো ফোর্স কাজ করবে না, সিম্পল ভাবে যাবে। আর যদি কোনো কাজ দেয় তাহলে এটা রোটেশনাল মোশন সৃষ্টি করবে। ভেরি গুড। ধরো একটা নদীতে নৌকা নিয়ে যাচ্ছে, নদী পার হচ্ছে, নদী পার হচ্ছে, নৌকা নিয়ে, নৌকা যাত্রী নিয়ে যাচ্ছে, মোশনটা হচ্ছে ই রোটেশনাল মোশন, মানে শান্ত জল, কোনো অসুবিধা নাই, পার হয়ে যাচ্ছে। কিন্তু ওই জলই যদি মোশনটা কোনো জায়গায় রোটেশনাল হয়, মনমন মনমন করে ঘোরে, তাহলে সেখানে যদি নৌকাটা পড়ে কি হবে? ডুবে যাবে একবারে। কারণ কি? অত্যধিক কাইনেটিক এনার্জি ওখানে, তখন নদীর জলে এত কাইনেটিক এনার্জি, সে তখন ডুবিয়ে দিচ্ছে। ভেরি গুড, ওকে। এবার এইখানে সাম ইউজফুল রেজাল্ট বলে কিছু রেজাল্ট এখানে লেখা আছে। দেখো, বারবার এই জিনিসগুলো খুব কাজে লাগবে, বারবার এই জিনিসগুলো খুব কাজে লাগবে। এলিমেন্টারি আর্ক লেন্থ, আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করি, মানে x, y, z, তাহলে এলিমেন্টারি আর্ক লেন্থ ds তার স্কয়ার সমান কি লেখা হয় বলতো তো?
বলো এলিমেন্টারি আর্ক লেন্থ ds তার স্কয়ার সমান কি লেখা হয়? dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। ভেরি গুড। আচ্ছা যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইউজ করি মানে r থিটা ফাই r স্কয়ার প্লাস r স্কয়ার d থিটা স্কয়ার প্লাস ওই d ফাই স্কয়ার। নো নো নো, তুমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট বলে দিলে। তুমি যেটা বলে সেটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। স্যার r ডট স্কয়ার, হ্যাঁ r ডট থিটা স্কয়ার। এই ডট বলছো কেন তুমি? ডট কি করে আসবে? ডট কেন আসবে? dr স্কয়ার প্লাস r স্যার r sin থিটা cos স্কয়ার। নো নো নো, dr স্কয়ার প্লাস r d থিটা স্কয়ার প্লাস r sin থিটা d ফাই তার স্কয়ার। যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করো r থিটা z, সেক্ষেত্রে ds তার স্কয়ার সমান dr স্কয়ার প্লাস r d থিটা স্কয়ার প্লাস dz স্কয়ার। তার মানে আমি যদি বলি তুমি যে কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করছো, সেটা যদি ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 হয়, যে কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করছো সেটা যদি ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 হয়, তাহলে জেনারেল ভাবে ds তার স্কয়ার সমান এই উপরের লাইনটা যেটা লেখা আছে 1 নাম্বার দিয়ে রাখো, ds তার স্কয়ার সমান h1 d lambda 1 স্কয়ার প্লাস h2 d lambda 2 স্কয়ার প্লাস h3 d lambda 3 স্কয়ার। তাহলে জেনারেল ভাবে কোন এলিমেন্টারি আর্ক লেন্থ যদি কোঅর্ডিনেট সিস্টেম ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 ইউজ করি, তাহলে ds তার স্কয়ার সমান h1 d lambda স্কয়ার প্লাস h2 d lambda 2 স্কয়ার প্লাস h3 d lambda 3 স্কয়ার এইভাবে লিখবো। তার মানে আমি যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট x y z ইউজ করব, তার মানে ল্যামডা 1 সমান x, ল্যামডা 2 সমান y, ল্যামডা 3 সমান z। তাহলে তখন h1 সমান কত হবে? 1। yes, h1 h2 h3 সব 1 1 1। যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট r থিটা ফাই ইউজ করি, মানে ল্যামডা 1 সমান r, ল্যামডা 2 সমান থিটা, ল্যামডা 3 সমান ফাই, তখন কি হবে? h1 সমান 1, h2 সমান r, h1 1 আর হ্যাঁ yes। তাহলে দেখো এই রেজাল্ট মনে থাকবে। আচ্ছা তুমি যখন h1 h2 h3 মানে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 কোঅর্ডিনেট ইউজ করবে, রেজাল্ট 1 বলে কি আছে, গ্র্যাড ইউ কে কি আকারে লিখতে পারবো? এই আকারে লিখতে পারবো, গ্র্যাড ইউ। যেখানে ইউটা কার ফাংশন ধরছি, ইউটা ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 করে, এখানে তো কোঅর্ডিনেট সিস্টেম তো ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 ধরেছি। গ্র্যাড ইউ সমান 1/h1 del u del a1 প্লাস এইটা। এই রেজাল্টটা মনে থাকবে, বুঝতে পারো। গ্র্যাড ইউ সমান কি লিখেছি? গ্র্যাড ইউ সমান কি লিখেছি বলো? 1/h1 del u del lambda 1 plus 1/h2 del u del lambda 2 plus 1/h3 del u del lambda 3। বেশ, এটা তারপরে কমাটা কি ভুল করে দেওয়া আছে? কোন কমাটা? না, সব কমা হবে, কেন হবে না? এটা তো তিনটে কম্পোনেন্ট বোঝাচ্ছে, ঠিক করে দেওয়া আছে কমাগুলো, তিনটে কম্পোনেন্ট বোঝাচ্ছে, তো তিনটে কম্পোনেন্ট বোঝাচ্ছে। আচ্ছা বলো দেখিনি, তোমাকে একটা কোশ্চেন করছি, যদি ধরো সিম্পলি পোলার কোঅর্ডিনেট নিলাম, মানে r, থিটা কোঅর্ডিনেট নিলাম,
আর কমা থিটা এই কোঅর্ডিনেট নিলাম, তাহলে ds তার স্কয়ার সমান কত হয়ে যাবে? यस, তাহলে বলো দেখিনি গ্র্যাড ইউ সমান কত হবে? গ্র্যাড ইউ সমান দুটো কম্পোনেন্ট হবে তো, গ্র্যাড ইউ সেটা ভেক্টর কোয়ান্টিটি দুটো কম্পোনেন্ট হবে, সেই দুটো কম্পোনেন্ট কি কি হবে? del u by del r আর আছে 1 by r del u by del theta। यस, del u del r আর 1 by r del u। ভেরি গুড। আচ্ছা, d ওয়েভ সমান এই যে লেখা আছে, d ওয়েভ সমান এই যে লেখা আছে, এখানে সব প্লাস দিকে, কারণ d ওয়েভ যে স্কেলার কোয়ান্টিটি তো সব প্লাস দিকে। আবার ন্যাবলা স্কয়ার ইউ সমান এই যে তিনটে রেজাল্ট লেখা আছে, তিনটে রেজাল্ট 100% মুখস্থ রাখবে, তাহলে কোনো ক্যালকুলেশন আটকাবে না, যত ভেক্টরে যত বড় বড় ক্যালকুলেশন করতে হবে। এই তিনটে রেজাল্ট বারবার মুখস্থ রাখতে বলছি। একটা প্রবলেম সাথে বহুবার আসে, এই প্রবলেমটা কি বলেছে দেখো, প্রবলেমটা prove that if the velocity potential of an irrotational motion is equal to বলে a into x square plus y square plus z square to minus 3 এটা প্লাস হবে z tan inverse y by x, আমাদের the line of flow on the series of the surface x square plus y square plus z square সমান k to the power 2 এত। এটা প্রমাণ করতে হবে। এটা থার্ড সেমে হয়ে গেছিল একটু। এই প্রবলেমগুলো থার্ড ফোর্থ দুটোতেই আছে, থার্ড সেমে না বুঝে প্রমাণটা করেছে। আমি আজকে বুঝাবো, বুঝি আসলে বললাম এই জিনিসটা এমন থার্ড ফোর্থ দুটোতেই কিছু দিতে হবে, মানে না বুঝে করেছিলেন। এখানে 100% ব্লকে বুঝিয়ে করাবো। আচ্ছা, আমার দেওয়া আছে ফাই সমান দিস কোয়ান্টিটি, ওইটা এ ইনটু এটা প্লাস নয়, এটা ইনটু জেড, এই যে বলা আছে তো ভেলোসিটি পোটেনশিয়াল ফাই সমান এই জিনিসটা দেওয়া আছে। এই জিনিসটা দেওয়া আছে। এখানে আমরা কি কোঅর্ডিনেট ইউজ করছি দেখো, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। আমরা সাধারণত স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট কি ইউজ করি? r, থিটা, ফাই, r, থিটা, ফাই। তাহলে তখন এখন ফাইটাকে দেখতেই পাচ্ছ 1 নম্বর ইকুয়েশনে ভেলোসিটি পোটেনশিয়াল হিসেবে ধরা হয়েছে, ফাইটাকে ভেলোসিটি পোটেনশিয়াল হিসেবে ধরা হয়েছে। তাই আমরা ফাইয়ের পরিবর্তে থিটা 0 ধরেছি। ফাইয়ের পরিবর্তে থিটা 0 ধরেছি। তাহলে x equal to r sin theta cos phi 0, y equal to r sin theta 0, আর z equal to r cos theta। তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমার ভেলোসিটি পোটেনশিয়াল ফাই কত হয়ে যাবে? যে ফাই সমান এই যে ভ্যালুগুলো 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে ক্যালকুলেশন করা হয়েছে এবং তাকিয়ে দেখো সিম্পলি এরকম মান বেরিয়েছে, a/r² θ 0 cos θ।
a by r square থিটা 0 cos থিটা। এই মান বেরিয়েছে ফাই। এবার বলো এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলো। ফাইয়ের যে মানটা বার করলাম, কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো ফাইয়ের মানটা। ফাইয়ের মানটা কোনো অসুবিধা আছে? সিম্পল ক্যালকুলেশন। এবার নেক্সট কি করা হয়েছে দেখো, আমরা জানি ডাব্লিউ যদি কার্টেসিয়ানে ভেলোসিটি কম্পোনেন্ট হয় তাহলে ভেলোসিটি ভেক্টর কিউ সমান মাইনাস গ্র্যাড ফাই। সবাই এটা আমরা জানি, কিউ সমান মাইনাস গ্র্যাড ফাই। এখন তুমি ইউজ করছো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। আচ্ছা, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে ভেলোসিটি কম্পোনেন্ট তাকে কি দিয়ে ডিনোট করছি? কিউ সাফিক্স আর, কিউ সাফিক্স থিটা, এটা কিউ সাফিক্স থিটা 0, এটা থিটা 0 লেখা আছে, কিন্তু কিউ সাফিক্স আর মানে ডেল কিউ ডেল আর নয়। কিউ সাফিক্স থিটা মানে ডেল কিউ ডেল থিটা নয়, কিন্তু বলে দিলাম যে এখানে আমি যে কিউ ভেলোসিটি যেটা কম্পোনেন্ট সেটা কার্টেসিয়ানে ইউ ভি ডাব্লিউ ধরো, কিন্তু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে ওই রকম স্ট্যান্ডার্ড কোনো নোটেশন নেই। সেই জন্য এই যে কিউ ভেলোসিটি কম্পোনেন্ট, ওর যে তিনটে ভেলোসিটিকে কিউ সাফিক্স আর, কিউ সাফিক্স থিটা, কিউ সাফিক্স থিটা 0 দিয়ে ডিনোট করেছে। এটা কিউ সাফিক্স ফাই নয়, কারণ এখানে ফাই ভেলোসিটি, এটা আলাদা কম্পোনেন্ট, ভেলোসিটি পোটেনশিয়াল হয়ে আছে। এবং এইটা লেখা আছে মাইনাস ডেল ফাই বাই ডেল আর মাইনাস 1 বাই আর ডেল ফাই বাই ডেল্টা, মাইনাস 1 বাই আর ডেল ফাই বাই ডেল থিটা। এই লাইনটা বুঝতে পারলে কি করে লিখেছি বলো? বলছি স্যার ওটা গ্র্যাড কিউ কম্পোনেন্ট গুলো। यस, আর দেখো একটু আগে লেখা আছে, এই যে এইখানে চলে এসো, এই যে গ্র্যাড ইউ সমান কত, এই যে তিনটে কম্পোনেন্ট লেখা আছে দেখতে পাচ্ছ, গ্র্যাড ইউ সমান 1 বাই h1 ডেল ইউ ডেল ল্যামডা 1, কমা 1 বাই h2 ডেল ইউ বাই ডেল ল্যামডা 2, কমা 1 বাই h3 ডেল ইউ বাই ডেল ল্যামডা 3। আমার প্রবলেমে এখানে ইউ কে কি লেখা হয়েছে? ফাই। আমার প্রবলেমে স্মল ইউ কে ফাই লিখছো, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 কে কি দিয়ে ডিনোট করছো? আর কমা থিটা 0। h1 সমান কোন জিনিসটা? এই তো দেখতে পাচ্ছ h1 সমান 1, এখানে তাকিয়ে দেখো h2 সমান r আর h3 সমান r sin থিটা, তাই কিউ আর কিউ থিটা কি সমান মাইনাস ডেল, এটা 1 বাই h1, এটা 1 বাই h2, এটা 1 বাই h3। এইভাবে মানটাকে লেখা হয়েছে। এবার ডেল ফাই বাই ডেল আর সমান কত হবে? তুমি একটু আগে ফাই কে ইন টার্মস অফ আর থিটা দিয়ে লিখেছো, এই যে এখান থেকে এই যে a বাই আর স্কয়ার থিটা 0 cos থিটা, তাহলে এখান থেকে ডেল ফাই বাই ডেল আর পাবো, ডেল ফাই বাই ডেল থিটা পাবো, আবার ডেল ফাই বাই ডেল থিটা 0 পাবো। এই তিনটে কম্পোনেন্টকে এইরকম বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিয়ে এই জিনিসটা করা হয়েছে, লেখা হয়েছে, এই জিনিসটা লেখা হয়েছে। এটা সমান কিউ আর কিউ থিটা 0। আবার এইটা কি কে তুমি যদি ইউ ভি ডাব্লিউ বলো কার্টেসিয়ানে, এটাকে যদি কার্টেসিয়ানে ইউ কমা ভি কমা ডাব্লিউ বলো, ও বাজার করে এবার দিদি এটাই যদি কার্টেসিয়ানে ইউ ভি ডাব্লিউ বলো কি হবে বলো?
তাহলে ইউভি ডাব্লিউ সমান এই কোয়ান্টিটিটা ডেল ফাই বাই ডেল এটা ইউ সমান এটা ভি সমান এটা ডাব্লিউ সমান এটা। এবার আমরা জানি স্ট্রিম লাইনের ইকুয়েশন। স্ট্রিম লাইনের ইকুয়েশন কি? dx by u সমান dy by v সমান dz by w। স্ট্রিম লাইনের ইকুয়েশন dx by u dy by v dz by w। আমার প্রবলেমে dx সমান h d1, dy সমান h2 d2 আর dz সমান h3 d3। উপর লাইনটা লেখা হয়েছে, নিচে uv w। কিন্তু h1 সমান কত? 1, ল্যামডা 1 সমান r ধরেছি, তাহলে এটা dr লিখেছি। আবার h2 সমান স্মল r, ল্যামডা 2 সমান থিটা, সেজন্য r d থিটা। h3 সমান r sin থিটা, ল্যামডা 3 সমান থিটা 0 d থিটা 0। থার্ড লাইনটা আমি লেখা আছে। আবার এটা মানে কি? তুমি তো q সমান q r বলছি, u সমান q r, কি থিটা এই যে এখানে লেখা আছে দেখো না। তাহলে মান তিনটে বসিয়ে দিয়ে এই ক্যালকুলেশন হয়েছে দেখো, দিয়ে সিম্পল ক্যালকুলেশন এই লাইনটা। এবার দুটো ফার্স্ট সেকেন্ড নিয়ে dr বাই cot থিটা একটা পেলাম, ইন্টিগ্রেশন করে r sin থিটা সমান k স্কয়ার পেলাম, r কিউব সমান এটা পেলাম, দিয়ে এইভাবে এই রেজাল্টটা। এই প্রবলেমটা এমন ভাবে করেছি যাতে বিন্দু মাত্র বুঝতে অসুবিধা না হয়। বলো কোন কাণ্ডটা বুঝতে পারছো না? কোন কাণ্ডটা বুঝতে পারছো না বলো? নেক্সট হচ্ছে দেখো ইকুয়েশন অফ কন্টিনিউইটি। তুমি আমাকে বলবে স্যার ইকুয়েশন অফ কন্টিনিউইটি আর কতবার করব? এটা কিন্তু ইকুয়েশন অফ কন্টিনিউইটি কার্টেসিয়ান ফর্মে তোমরা করে এসেছো। ইকুয়েশন অফ কন্টিনিউইটি কার্টেসিয়ান ফর্মে করে এসেছো, কিন্তু আমি যদি বলি ইকুয়েশন অফ কন্টিনিউইটি পোলার ফর্মে কত হবে, স্ফেরিক্যাল পোলার ফর্মে কত হবে, সিলিন্ড্রিক্যাল ফর্মে কত হবে, তার অ্যানসার এইগুলো থেকে পাবে। প্রথমত ইকুয়েশন অফ কন্টিনিউইটি ডেরিভেশনটা বার করা হয়েছে। ইকুয়েশন অফ কন্টিনিউইটি ডেল ডট dt প্লাস d প্রো কিউ সমান 0, এটা 1000 বার করেছো। তো তোমাকে যদি বলে obtain equation of continuity in spherical polar coordinate form, কোশ্চেনটা বুঝো। তোমাকে বলে দিল কন্টিনিউইটি ইকুয়েশনটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ফর্মে করতে হবে। ইকুয়েশন অফ কন্টিনিউইটিটা কি ফর্মে? স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ফর্মে। এটা দুভাবে করা যায়। এক হচ্ছে সরাসরি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ফর্ম ধরে, এবং ভালো রকম মুখস্থ করতে হবে। কিন্তু আমি তোমাকে যেভাবে দেখাচ্ছি কোনো মুখস্থ করতে হবে না, কিছু এক লাইনও মুখস্থ করতে হবে না। তোমার প্রবলেমে যদি বলে obtain equation of continuity in spherical polar coordinate form, প্রথমে তুমি এই পর্যন্ত লিখবে। এই যে ইকুয়েশন অফ কন্টিনিউইটি যেভাবে কার্টেসিয়ানে করেছি একেবারে এই পর্যন্ত লিখলে ডেল ডট ডেল টি প্লাস ডি প্রো কিউ সমান 0, দিস ইজ দা ইকুয়েশন অফ কন্টিনিউইটি। এই পর্যন্ত লিখলে এইটাই দেখো ওই পর্যন্ত লেখা আছে। এই যে এই লেখাটাই এই পর্যন্ত আছে। এই যে 1 নম্বর ইকুয়েশন ডেল ডট ডেল্টা। এবারে কি করা হয়েছে, এই রেজাল্টগুলো তোমাকে লিখতেও পারো নাও পারো। আমরা জানি ds সমান h1 d lambda প্লাস h2 d lambda, এই জিনিস হলে dwave সমান দিস কোয়ান্টিটি, 3 নম্বর ইকুয়েশন। একটু আগে যেটা লেখা আছে সেটা আবার এখানে রিপিট করেছে। এই যে এই লেখাটা এখানে আছে দেখো, এই যে dwave। এই যে এই লেখাটা রেজাল্ট 2 বারবার কাজে লাগবে। রেজাল্ট 2 বারবার কাজে লাগবে।
সেটা এখানে লেখা আছে, দেখো ডিবেভ দিস কোয়ান্টিটি। আমার প্রবলেমে h1 সমান 1, সব কম্পেয়ার করে লেখা আছে h2 সমান r, h3 সমান r sin থিটা। তাহলে d রো কিউ সমান কত হবে, একেবারে ডেরিভেটিভ করে দেখানো আছে এইভাবে, এবং এটা ক্যালকুলেশন করে 5 নম্বর ইকুয়েশন। এই 5 নম্বর ইকুয়েশনটাই হয়ে গেল ইকুয়েশন অফ কন্টিনিউইটি ফর্মে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ফর্মে। নেক্সট প্রবলেম, ইকুয়েশন অফ কন্টিনিউইটি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কি হবে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কি হবে। ফের দেখো জেনারেল ভাবে ইকুয়েশন অফ কন্টিনিউইটিটা বার করা হয়েছে, 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত ডেল ডেল টি প্লাস এইটা। আবার সেই একই লেখা ডিএস সমান এই জিনিসটা, ডি ওয়েভ সমান এইটা, একই লেখা লিখেছি। কিন্তু আমার প্রবলেমে ডিএস মানে ডিআর প্লাস আর ডি থিটা প্লাস ডিজেড তার স্কয়ার সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটে। তাহলে h1 সমান 1, h2 সমান r, h3 সমান 1। আবার ডি রো কিউ এর মান বসিয়ে দিয়েছে এইভাবে। 5 নম্বর ইকুয়েশন পেয়ে গেছি, 5 নম্বর ইকুয়েশন পেয়ে গেছি। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটেও ইকুয়েশন অফ কন্টিনিউইটি হয়ে গেল। তোমার যদি কোশ্চেন পড়ে অবটেইন সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট ফর্ম, তুমি প্রথমে কার্টেসিয়ান ফর্মে যেভাবে ইকুয়েশন অফ কন্টিনিউইটি করেছো প্রয়োগ করবে, তারপরে এই যে h1 h2 h3 ধরে যেভাবে আমি ক্যালকুলেশন করেছি বলে দিচ্ছি, কোনো বই পাবে না। এই ক্যালকুলেশন গুলো এইখান থেকে আমার এখান থেকে বোঝার চেষ্টা করবে, নাহলে আবার জিজ্ঞাসা করবে, কিচ্ছু মুখস্থ করতে হবে না। দেখো নেক্সট আবার একটা আছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক্যাল ফর্ম। ইকুয়েশন অফ কন্টিনিউইটি ইন সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক্যাল ফর্ম, মানে যেখানে প্রবলেমটাতে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি আছে। হোয়াট ইজ সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, এটা বুঝলেই হয়ে যাবে। তুমি সেই 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত করেছো, সেই 1 নম্বর পর্যন্ত করেছো। তারপরে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটে একটু আগে ক্যালকুলেশন করেছো, সেইভাবেই করা হলো। কিন্তু এই পর্যন্ত করার পর, মানে 5 নম্বর পর্যন্ত করার পর, মানে আগের প্রবলেমটা করার পর, একটু আগে যে অবটেইন ইকুয়েশন অফ কন্টিনিউইটি ইন সিলিন্ড্রিক্যাল ফর্ম করেছিলে, পুরো সেই পর্যন্ত করতে হলো, মানে 5 নম্বর ইকুয়েশন পর্যন্ত। কাকে সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক্যাল ফর্ম বলে? যদি ডেল ডেল থিটা আইডেন্টিক্যালি 0 হয়, ডেল ডেল জেড আইডেন্টিক্যালি 0 হয়, তাহলে তখন বলা হয় সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক্যাল ফর্ম। তার মানে আমার প্রবলেমে দেওয়া আছে ডেল ডেল জেড 0, ডেল ডেল থিটা 0, তাহলে 5 নম্বর ইকুয়েশনের এই দুটো টার্ম চলে গেল, যে ফার্স্ট দুটো টার্ম পড়ে রইলো। এই দেখো শুধু এই পর্যন্ত, এই পর্যন্ত অ্যান্সার হয়ে গেল। একইভাবে যদি থাকে স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল ফর্ম, তাহলে কি করব, সেই একই রকম স্ফেরিক্যাল কোঅর্ডিনেটটা বার করব। আগে যেমন করেছি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট বার করেছি, পুরো সেম। এই দেখো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট 5 নম্বর। আবার সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক্যাল ফর্ম কাকে বলে? ডেল ডেল থিটা 0, ডেল ডেল জেড 0। তেমনি সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল ফর্ম কাকে বলবো? ডেল ডেল থিটা আইডেন্টিক্যাল 0, ডেল ডেল ফাই আইডেন্টিক্যাল 0। তাহলে এই দুটো টার্ম 0 হয়ে গেল, একেবারে এই ইকুয়েশন হয়ে গেল। খুব সিম্পল, কিচ্ছু নেই। এই একটা প্রবলেম দেওয়া আছে, একই ভাবে রিডিং করবে, কিচ্ছু বোঝার অসুবিধা হবে না। সেই এই পর্যন্ত করা আছে, আমাদের প্রবলেমে ডিএস সমান এইটা কম্পেয়ার করেছি, করে সব অ্যানসার করেছি। এমন ভাবে করা আছে একটা লাইন মুখস্থ করতে হবে না, জাস্ট শুধুমাত্র ধরতে হবে এইটা। তারপরে ফের একটা প্রবলেম আছে, সেম জিনিস, সেম জিনিস। এই দেখো 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত করা, ডিএস সমান এই মান বসানো, ফের ক্যালকুলেশন করা, একইভাবে সব পর করা, ডেল ডেল থিটা ডেল ডেল ফাই 0, এই রকম অ্যানসার। এই জিনিস আছে সেম। আজকে 15 পাতার পিডিএফ, আর কিছু নেই 15 পাতার। কারো যদি কিছু কোশ্চেন থাকে করো।
পরিষ্কারভাবে খাতায় লিখবে, কিন্তু যেভাবে করেছি সেইভাবে, তাহলে দেখবে কোনো কিছু বিন্দু মাত্র অসুবিধা হবে না। H1 H2 H3 দিয়ে যেভাবে করেছি আমি সেভাবে করবে। বলো, কার যদি কিছু কোশ্চেন থাকে বলো। কারো কোনো কোশ্চেন? স্যার লাস্ট লাইনটা যেটা ভেঙে দিয়েছেন তো ওই রো আর স্কয়ার কিউ আর ওইটা। হ্যাঁ ভেঙে দিয়েছি, তোমরা খাতাতে লিখবে, খবরদার বলে দিচ্ছি জেরক্স করবে না, খাতাতে নিজে হাতে লিখবে, খাতাতে নিজে হাতে লিখবে। এরপরে ক্লাস আমি তো শনিবার দিন নেবো না বলে দিচ্ছি ভোটের জন্য, তাহলে আবার রবিবার দিন নেবো। রবিবার দিন অন্য জিনিসে যাব, 2 ডাইমেনশনাল সোর্সিং ডবলেট এসব জিনিসে যাব, 2 ডাইমেনশনাল মোশনে যাব। সেই জন্য তার আগে এই পর্যন্ত কমপ্লিট করে দিলাম। আর দেখো এগুলো সব কিন্তু খাতায় লিখবে, হাতে নিজে ধরে ধরে। বলছি স্যার আগের দিনের অঙ্কটার কত উত্তর? এই আগের দিন একটা 16 অ্যানসার হবে, ভুল আছে বই, জিরো আছে, ভুল করা আছে, 16ই হবে, 16 হবে স্যার -16 মাইনাস শোনো, ওইটা নেগেটিভ তো কেউ নেয় না, নেগেটিভটা বোঝাচ্ছে কি ডিরেকশনটা উল্টো, আর ডিরেকশনটা উল্টো। কারো কিছু কোশ্চেন? ঠিক আছে, রবিবার আগেই জেরক্সটা দিয়ে দেবো যাতে লেখার সময় পাও। হ্যাঁ, ABC করে দিচ্ছি, ডি পার্টটা দিয়ে দেবো, এবং রবিবার দিন বললাম 2 ডাইমেনশনাল মোশন করাবো, রবিবার দিন 2 ডাইমেনশনাল মোশন করাবো। পেপারটা একটু বড় দেখতেই পাচ্ছ, তবু তোমাদের এই সেমিস্টারে তো পেপার কম আছে, তোমার এই সেমিস্টারে প্রজেক্ট আছে, সেটা তো কিছুই করতে হবে না, তাহলে সেই জন্য এই পেপারগুলো একটু বড়। কোনো কিছুই নেই, 4th সেমিস্টার দেখবে, কোনো সেমিস্টারই শক্ত নয়, সবই সহজ। তবু তোমরা জোগাড় করবে কোশ্চেন গুলো দেবার, কোশ্চেন গুলো সব দেবার চেষ্টা করবে, কেউ চেষ্টা করছে না কোশ্চেন দেবার, চেষ্টা যদি করতে তাহলে দুটো একটাও পেতাম। ওকে, ঠিক আছে।